নমস্কার, আমি ভাবনা চলে এসেছি গল্প আসন নিয়ে। বন্ধুরা, সবাই গল্পের আসন পেতে বসে পড়ো। আজকে তোমাদের শোনাবো গল্পের মাহাত্ম্য, সেটাও আমার গল্পের মাধ্যমেই। ধর্মদেশ রাজা বিক্রমাদিত্য সারা দিন পথ চলতে চলতে ক্লান্তিতে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে এক বিকট কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে গেল। রাজা ঘুম থেকে উঠে তালবেতালকে স্মরণ করলেন এবং তালবেতালও সেখানে এসে হাজির হয়ে গেলেন। তালবেতাল এসে বলল, অজয়গ্রামের রাজকুমার বিজয়কেতনকে ধর্মদেশের রাজা অমরসিংহ কারাগারে বন্দি করে রেখেছেন। কঠোর কারা যন্ত্রণার জন্যেই এই কান্না। রাজা তালবেতালের সাহায্য নিয়ে কারাগারে এসে উপস্থিত। ধর্মদেশের রাজকন্যা কমল কুমারী, পরমা সুন্দরী। তার পিতার প্রতিজ্ঞা, যদি তার কন্যাকে কেউ 4 প্রহরে 4 বার কথা বলাতে পারে তবেই তার সঙ্গে তিনি কন্যার বিবাহ দেবেন, না পারলে সারা জীবন কারা যন্ত্রণা পেতে হবে। ব্যর্থতার জন্যেই বিজয়কেতনের এই করুণ পরিস্থিতি। সব শুনে রাজা বিক্রমাদিত্য অজয়কেতনকে প্রতিশ্রুতি দিলেন, বেশ, আপনাকে মুক্ত করে দিলাম, কিন্তু আজ থেকে 4র্থ দিন পরে আপনি কিন্তু এখানে চলে আসবেন, আপনার আশা পূর্ণ হবে। এই বলে তালবেতাল বিজয়কেতনকে তার রাজ্যে ফিরিয়ে দিয়ে এলো এবং রাজা বিক্রমাদিত্যকে বন্দি সাজিয়ে সেই ধর্মদেশের কারাগারে বন্দি করে রেখে দিল। এদিকে পরের দিন যখন রক্ষীদের নিয়ে রাজা অমরসিংহ বন্দীদের দেখতে এলেন, দেখে তো অবাক। রাজা বিক্রমাদিত্য একটু রেগে বললেন, মহারাজ, এ আপনার কেমন বিচার? আমি তো আপনার কন্যাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করিনি, অথচ আপনার রক্ষীরা আমাকে বন্দি করে রেখেছে। রাজা অমরসিংহ বন্দীদের ভুল বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে রাজা বিক্রমাদিত্যকে মুক্তি দিলেন। বললেন কন্যার বিবাহের শর্তের কথা। বিক্রমাদিত্য তখন রাজাকে বললেন, উত্তম, আমি আপনার কন্যার বিবাহের এই শর্ত মানতে রাজি, কিন্তু তার বদলে আমারও একটা শর্ত আছে। আমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে আমার সঙ্গে নয়, আমার মনোনীত পাত্রের সঙ্গে কমল কুমারীর বিবাহ দিতে হবে। রাজা অমরসিংহ এক কথায় রাজি। তখন সন্ধ্যা হয় রাজকুমারী তার সহচরীদের নিয়ে বসেছিলেন। সেখানে রাজা বিক্রমাদিত্য এলেন। রাজা বিক্রমাদিত্য রাজকুমারীকে তার পরিচয় দিলেন, কিন্তু তার মনের উদ্দেশ্য কিন্তু জানালেন না। এবারে তিনি রাজকুমারীকে বললেন, রাজকুমারী, আজ আমি আপনাকে একটা গল্প শোনাই। এক দেশের এক রাজপুত্র, তার নাম ছিল সমরসিংহ। একদিন তিনি তার বন্ধু মন্ত্রীপুত্রর সঙ্গে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বহু দূরের পথ। দুজনে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ একটা শব্দ শুনে মন্ত্রীপুত্রের ঘুম ভেঙে গেল। রাজকুমারকে একটা বিরাট অজগর সাপ গিলে ফেলছে। এই ঘটনা দেখে ভয়ে মন্ত্রীপুত্র জ্ঞান হারিয়ে ফেললেন। এইটুকু বলে রাজা চুপ করতেই রাজকুমারী বললেন, তারপর? রাজামশাই কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ করলেন না। এবারে বললেন, মন্ত্রীপুত্রের জ্ঞান হতে দেখলেন যে তার সামনে একজন সন্ন্যাসী বসে আছেন।
তখন তিনি সন্ন্যাসীর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অনুরোধ করলেন এবং রাজপুত্রের সমস্ত বৃত্তান্ত জানালেন। সন্ন্যাসীর তার দেখে সত্যিই বড় দয়া হলো। তিনি মন্ত্র পাঠ করলেন এবং রাজকুমার সশরীরে সেখানে হাজির হলেন। সন্ন্যাসী চলে যেতে দু বন্ধু আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। জামাই আর জামাইয়ের বন্ধুকে দেখে রাজবাড়িতে একেবারে আনন্দের রোল পড়ে গেল। রাতের বেলা রাজপুত্র আর তার স্ত্রী এক ঘরে শুলেন। তার পাশের ঘরে শোবার ব্যবস্থা করা হলো মন্ত্রীপুত্রের। পথের ক্লান্তিতে রাজপুত্র ঘুমিয়ে পড়লেন, কিন্তু মন্ত্রীপুত্রের কোথায় যেন কিছু একটা গোলমাল আছে বলে মনে হলো। হঠাৎ তিনি শুনতে পেলেন রাজপুত্র যে ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরের দরজা খোলার শব্দ। সঙ্গে সঙ্গে তিনি বাইরে বেরিয়ে এলেন। এসে দেখেন সে এক অবাক দৃশ্য। বন্ধুর স্ত্রী স্বামীর মুন্ডুটা কেটে বাগানের দিকে হেঁটে চলেছেন। এই পর্যন্ত বলে আবার রাজা বিক্রমাদিত্য একটু থেমে গেলেন। রাজকুমারী শুধলেন, বলুন তারপর? আবার রাজা বিক্রমাদিত্য নিজের গল্পে মনোনিবেশ করলেন। রাজকন্যা যখন তার স্বামীর মুন্ডুটা হাতে নিয়ে বাগানের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে মন্ত্রীপুত্রকে নিজের চোখের সামনে দেখে ভয়ে চিৎকার করে উঠলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে রাজবাড়ির সকলে সেখানে ছুটে এলো। এই ভয়ঙ্কর কাণ্ড দেখে প্রত্যেকে রাজকুমারীকে একেবারে ছি ছি করলেন। রাজা একেবারে রাগে আগুন হয়ে গেলেন আর তৎক্ষণাৎ জল্লাদকে আদেশ করলেন, রাজকুমারীকে বলি দাও। মন্ত্রীপুত্রের সময় নেই। রাজকুমারীর কি হয় কি না হয় তা জেনে তিনি কি করবেন? তখন বন্ধুর মুন্ডু আর দেহটাকে একটা কাঠের বাক্সে করে সেই দেহটা মাথায় করে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। আবার রাজা বিক্রমাদিত্য একটু থামলেন আর রাজকুমারী বলে ফেললেন, তারপর বলুন। রাজা আবার তার গল্প শুরু করলেন। পুত্র পথ হেঁটে চলেছেন। সন্ধ্যা হয় এমন সময় তিনি এক জায়গায় একটু বসলেন। সেখানে দেখলেন একজন সন্ন্যাসী স্নান করে মন্ত্র পড়ছেন। অন্যদিকে কয়েকজন অপ্সরা ছুটে এসে হঠাৎ করে ঝাঁপ দিয়ে পুকুরে নেমে পড়লেন। একজন অপ্সরা কিন্তু পাড়েই বসে রইলেন। অপ্সরাদের এই পুকুরে নামার জন্য হঠাৎ করে জল ছিটতে শুরু করলো আর সেই জল গিয়ে পড়লো সন্ন্যাসীর গায়ে। সন্ন্যাসী তো ভীষণ রেগে গেলেন আর অপ্সরাদের দিকে তাকাতেই সমস্ত অপ্সরারা একেবারে মৃতের মতো সেখানে পুকুরের জলে ভাসতে থাকলো। তখন যে একজন অপ্সরা তীরে বসেছিলেন তিনি সহচরীদের এই দুর্দশা দেখে সন্ন্যাসীর পায়ে পড়ে খুব কান্নাকাটি করলেন। তখন আবার সন্ন্যাসী দয়া করে সেই অপ্সরাদের সজীব করে দিলেন। তখন সঙ্গে সঙ্গে অপ্সরাদের দল সে স্থান থেকে প্রস্থান করল। মন্ত্রীপুত্র তখন সন্ন্যাসীকে প্রণাম করলেন। প্রণাম করে রাজপুত্রের সমস্ত বৃত্তান্ত তাকে জানালেন। তখন দয়ালু সন্ন্যাসী তার কমণ্ডলু থেকে শান্তি জল বাক্সের উপর ছিটিয়ে দিতেই রাজপুত্র একেবারে জীবন্ত হয়ে গেল। কিন্তু জীবন্ত হয়ে তিনি হঠাৎ বলে উঠলেন মন্ত্রীপুত্রকে, তুমি শয়তান, আমাকে এখানে এনেছো কেন? এই বলে তিনি তার তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে মন্ত্রীপুত্রকে হত্যা করলেন।
আবার থামলেন রাজা বিক্রমাদিত্য। আর রাজকুমারী বলে ফেললেন, থামলেন কেন, বলুন। সঙ্গে সঙ্গে সমস্ত সহচরীগণ বলে উঠল, রাজকুমারী, তোমার প্রতিজ্ঞা যে ব্যর্থ হয়েছে। রাজা বিক্রমাদিত্য হেসে ফেললেন। তখন রাজকুমারী বেশ লজ্জা পেয়েছেন, কিন্তু রাজা বিক্রমাদিত্য এবারে তার গল্পের শেষটুকু বলতে শুরু করলেন। সন্ন্যাসী এই দৃশ্য দেখে মৃদু হেসে রাজপুত্রকে বললেন, যে বন্ধু তোমার জন্য এত কিছু করলো, সেই বন্ধুকে তুমি এইভাবে হত্যা করলে। এবারে বন্ধুর মহত্বের কথা শুনে রাজপুত্র তো একেবারে কান্নাকাটি করে সন্ন্যাসীর পায়ে পড়ে গেলেন। রাজপুত্র ক্ষমা প্রার্থনা করে সন্ন্যাসীকে বলতে লাগলেন, আপনি দয়া করুন, আমার প্রাণপ্রিয় বন্ধুকে অবিলম্বে সজীব করে দিন। তখন সন্ন্যাসী তার ভুলকে ক্ষমা করলেন এবং তার কমণ্ডলু থেকে আবার মন্ত্রপুত জল মন্ত্রীপুত্রর গায়ে ছিটিয়ে দিলেন। মন্ত্রীপুত্র সজীব হলেন। এবার দুই বন্ধু আবার নিজেদের দেশে ফিরে গেলেন। এদিকে পরের দিন সকালে রাজা অমর সিংহ ছুটে এসে শুনতে পেলেন রাজকুমারী পরাজিত হয়েছেন এবং অজয়গ্রাম থেকে রাজপুত্র বিজয়কেতনও সেখানে এসে হাজির। রাজা বিক্রমাদিত্য মহারাজ অমর সিংহকে বললেন, মহারাজ, আমি কিন্তু আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এবার আমার মনোনীত পাত্রের সঙ্গে রাজকুমারীর বিবাহ দিন। তখন রাজা অমর সিংহ বললেন, নিশ্চয়ই, বলুন, কে আপনার মনোনীত পাত্র? তখন রাজা বিক্রমাদিত্য এবং রাজা অমর সিংহ মিলে বিজয়কেতনের সঙ্গে কমল কুমারীর বিবাহ সম্পন্ন করলেন। দুজনের বিয়ে হয়ে গেল। বিজয়কেতন তার নতুন স্ত্রীকে নিয়ে তার রাজ্যে ফেরত চলে গেলেন, আর রাজা বিক্রমাদিত্যও ফিরে গেলেন নিজের দেশে। আশির্যা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।